ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এর আগেও আমার ভূগোল ক্লাস আমাদের চ্যানেলের ভূগোল যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে 1-2 করে। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে রয়েছি এখন। তো তোমরা যারা ক্লাসটা আগেরটা দেখেছিলে সেখানে তারপর থেকে আমরা শুরু করব। তো এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোর মধ্যে যে প্রথম স্টার্টিংয়ে তোমাদের সিলেবাসে এবার যে রয়েছে ভৌমজলের কাজ, সেই ভৌমজলের প্রকারভেদ সেগুলো সম্পর্কে কিন্তু পড়েছিলাম। আজকে আমরা পড়ব সেই ভৌমজল, সেই ভৌমজলেরই আরেকটা রূপ যেটাকে প্রস্রবণ বা ঝর্ণা বলা হয়। তো তোমরা অনেকেই ছোটবেলায় বলতে তোমরা ক্লাস 10-এ তোমরা পড়েছো যে জলপ্রপাত পড়েছিলে। তো সেই জলপ্রপাতকে অনেকে তোমরা কিন্তু ঝর্ণা বলো, কিন্তু অ্যাকচুয়ালি ঝর্ণা আর জলপ্রপাত কিন্তু এক জিনিস নয়। জলপ্রপাত কি, যখন নদী উঁচু স্থান থেকে নিচু স্থানে এক লাফে অনেকটা উপর থেকে নিচে পড়ে তখন তাকে ঝর্ণা বলে। এবার পাহাড়ি এলাকায় যদি তোমরা বেড়াতে যাও তাহলে সেখানে গিয়েও তোমরা অনেক জায়গায় এরকম দেখতে পাবে যে ছোট ছোট জলধারা পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। সেগুলো কিন্তু সবসময় কিন্তু জলপ্রপাত নয়, সেই ছোট ছোট জলধারাগুলোকে কিন্তু আমরা বলি কি ঝর্ণা। সেগুলো হয় কি আসলে, সেগুলো পাহাড়ের গায়ে যে ফাটল থাকে সেই ফাটল দিয়ে কিন্তু বেরিয়ে আসে। তো এই ফাটল দিয়ে কোথাকার জল বেরিয়ে আসছে? এই ফাটল দিয়ে পাহাড়ের ভিতরে যে ভৌম জল, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার, যেরকম আমরা কল বা নলকূপ থেকে, কুয়ো থেকে যেখান থেকে জল তুলে আনছি, এরকম ভৌম জলের লেয়ার কি পাহাড়ের ভিতরে কিন্তু থাকে। সেই লেয়ারগুলো থেকে জলটা কি পাহাড়ের গা বেয়ে কোনো ফাটল দিয়ে কিন্তু বেরিয়ে আসছে, সেটাকে বলা হচ্ছে কি প্রস্রবণ বা ঝর্ণা। তো সেই প্রস্রবণ বা ঝর্ণাই আজকে আমাদের পড়া। তো প্রস্রবণ বা ঝর্ণা বলতে কি বোঝায়? দেখো, প্রস্রবণ বা ঝর্ণা হলো কি, এখানে যেটা বলছি আমি সুবিধার্থে তোমাদের, দেখো সাধারণভাবে ভূপৃষ্ঠের কোনো ছিদ্রপথ দিয়ে ভৌমজলের স্বাভাবিক নির্গমনকেই কি বলা হয়? প্রস্রবণ। ভূপৃষ্ঠের কোনো ফাটল থাকবে, সেই ফাটল দিয়ে কোনো পাম্প ছাড়াই, কোনো মানুষের সাহায্য ছাড়াই অটোমেটিক জল নিরন্তর বেরিয়ে আসবে। ঠিক আছে? বিশুদ্ধ পানের যোগ্য জল। এই জলটা যেই ফাটল দিয়ে যেখান থেকে বেরিয়ে আসছে সেখানে নির্দ্বিধায় পান করা যায়। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, অনেকটা দূর প্রবাহিত হওয়ার পরে কিন্তু জলের মধ্যে সেই দূষিত পদার্থগুলো মিশে যায়, তখন কিন্তু সেটা পানের যোগ্য থাকে না। কিন্তু যেখান থেকে ঝর্ণাটার সৃষ্টি বা প্রস্রবণের সৃষ্টি, সেখানে নির্দ্বিধায় সেই জলটা কিন্তু পান করা যায়। তো এই প্রস্রবণ, এই ঝর্ণা বা প্রস্রবণের শ্রেণীবিভাগ করা যায়। ঠিক আছে? সবসময় সমস্ত জায়গায় পৃথিবীর একই ধরনের প্রস্রবণ দেখা যায় না। তো প্রস্রবণের জলের স্থায়িত্বের ভিত্তিতে এর অনেকগুলো বেস বা ভিত্তির উপর নির্ভর করে কিন্তু প্রস্রবণ বা স্প্রিংকে আমরা ভাগ করে পড়ব। তো এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলোকেই নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। তো প্রস্রবণের জলের স্থায়িত্বের ভিত্তিতে, অর্থাৎ সেই প্রস্রবণের জলটা কতদিন স্থায়ী থাকবে, সেই প্রস্রবণ দিয়ে কতদিন ধরে জলটা বেরিয়ে আসবে, তার ভিত্তিতে কি প্রস্রবণকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো অবিরাম বা পার্মানেন্ট। তো বুঝতেই পারছো পার্মানেন্ট মানে অবিরাম মানে কি বোঝাচ্ছে? এই প্রস্রবণ দিয়ে জল কিন্তু বেরোতেই থাকবে। এই প্রস্রবণের জল কিন্তু সারা বছর পাওয়া যাবে, কখনো স্টপ হবে না। ঠিক আছে? যার উদাহরণ হলো সোন নদী, উৎস সোনামুড়া প্রস্রবণ। আমাদের দেশে যে সোন নদী আছে যে উত্তরপ্রদেশে, সেই সোন নদীর উৎস কি সোনামুড়া প্রস্রবণও কিন্তু কি এই অবিরাম প্রস্রবণের উদাহরণ। এবার সবিরাম প্রস্রবণ কি? তো ইন্টারমিটেন্ট স্প্রিং। ইন্টারমিটেন্ট বা সবিরাম কি? তার মানে এই প্রস্রবণ থেকে জল কিছুদিন যাবত বা কয়েক মাস যাবত বের হবে, অর্থাৎ যে সময় বর্ষাকাল থেকে যে সময় বৃষ্টিপাত বেশি হয় সেই সময় এই প্রস্রবণ থেকে জল পাওয়া যায়। আবার শুষ্ক ঋতু যখন আসে তখন সেই প্রস্রবণের ভৌমজলের লেয়ার নেমে যাওয়ার জন্য যে ফাটল দিয়ে প্রস্রবণের জল বেরিয়ে আসছিল সেইখান দিয়ে আর জল বেরোতে পারছে না। ছোট্ট একটা ছবি এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরো এরকম করে পাহাড় রয়েছে, এই পাহাড়ের ভিতরে এভাবে একটা স্তর রয়েছে, যেটা প্রবেশ্য স্তর, যার মাঝে কি ভৌমজল কিন্তু আছে।
এখানে ধরে নাও ভৌমজল আছে। এবার এই পাহাড়ের গায়ে ধরে নাও এই জায়গাতে একটা ফাটল আছে, যেদিকে জলটা বেরিয়ে আসছে এখানে, ঠিক আছে, উপরে। তো এবার যখন বর্ষাকাল আসবে তখন এই লেয়ারটা কিন্তু ফুলফিল থাকবে, তখন কিন্তু সহজেই জল বেরোতে থাকবে। এবার যখন শুষ্ক সিজনে আসবে, যখন ড্রাই সিজনে আসবে, তখন কি জলের স্তর, জল নেমে যাবে, কারণ জল এদিকে বেরিয়ে যাচ্ছে। যখন ধরে নাও জলটা নেমে এই লেভেল অবধি নেমে গেল, তো ফাটলটা যেখানে ছিল সেই ফাটলটা তো বাদ পড়ে গেল, সেই ফাটলটা তো উপরে থাকলো, ভৌম জলের স্তর নেমে গেল, তখন এই ফাটল দিয়ে কিন্তু জল পাওয়া যাবে না, অর্থাৎ এই প্রস্রবণ দিয়ে তখন কিন্তু আর জল পাওয়া যাবে না। তখন এটাকে কি বলতে হবে? সবিরাম, ঠিক আছে, বা ইন্টারমিটেন্ট। আর অবিরাম কি হবে? এই ফাটলটাই যদি নিচে থাকতো, এই প্রস্রবণের যে ভৌমজলের যে স্তরটা আছে, সেই ভৌম জলস্তরের যদি একদম তলায় থাকতো, ঠিক আছে, লেয়ারের একদম শেষে, তাহলে কি যতক্ষণ পর্যন্ত এই লেয়ারটা আছে, ততক্ষণ লেয়ারে জল আছে, ততক্ষণ পর্যন্ত ভৌমজল কি হতে থাকবে? বেরোতে থাকবে। তো এটা কি প্রায় পার্মানেন্ট বা প্রায় সারা বছর ধরেই এরকম বড়, যদি এর পিছনে বিশাল বড় ভৌমজলের ভান্ডার থাকে, তো সারা বছর জল পাওয়া যাবে। তো এইগুলো হচ্ছে কি পার্মানেন্ট, এটাই বলা হয়েছে, ঠিক আছে। আর এই পার্মানেন্ট প্রস্রবণ থেকে অনেক সময় কি নদীরও সৃষ্টি হয়, জন্ম হয়, যেমন তা এখানে রয়েছে সোন নদীর উৎস সোনামুড়া প্রস্রবণ, এটা একটা অবিরাম প্রস্রবণের উদাহরণ। এবার লেখো বলতে এবার দেখো কি রয়েছে। এবার রয়েছে প্রস্রবণের জলের উষ্ণতার ভিত্তিতে। এই প্রস্রবণ থেকে যে জল বেরিয়ে আসছে, সেই প্রস্রবণের জলের টেম্পারেচার, উষ্ণতা কিন্তু সেম নয়। দেখো ছবিতে দেখে বুঝতে পারছো, এই জল থেকে কিছুটা ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু এই জল থেকে অনেকটাই বেশি ধোঁয়া বেরোচ্ছে। এই দুটোই আসলে উষ্ণ প্রস্রবণের, হট স্প্রিং, এই দুটোই উষ্ণ প্রস্রবণ, ঠিক আছে। তো এই জলগুলো, এই স্প্রিংগুলো বা ঝর্ণাগুলো দিয়ে কি হয়? এগুলো দিয়ে স্বাভাবিক যে আমাদের ভূপৃষ্ঠের যে টেম্পারেচার, এখানকার থেকে বেশি টেম্পারেচারযুক্ত জল কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে। জল থেকে বাষ্প বেরোতে দেখা যাবে, জলকে ফুটতেও দেখা যাবে, সেগুলো হচ্ছে কি উষ্ণ প্রস্রবণ। আর শীতল প্রস্রবণ কি? উষ্ণ প্রস্রবণের উদাহরণ দেখো, উদাহরণগুলো বলে দিই। আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বরেই আছে, যেখানে 530 থেকে 72 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম জল বেরোয়। ঝাড়খণ্ডের রাজগিরে আছে, বিহারের সীতাকুণ্ড, উড়িষ্যার বেরহামপুর, আর হিমাচল প্রদেশের তাতাপানি এবং মণিকরণেও এরকম উষ্ণ প্রস্রবণ কিন্তু রয়েছে। আর স্বাভাবিক বা শীতল প্রস্রবণ কি? যখন স্বাভাবিক টেম্পারেচার, যেরকম আমাদের কুয়ো বা নলকূপ থেকে যেরকম জল আমরা বের করে আনি, তার যে টেম্পারেচার, সেরকম উষ্ণতার জল যখন বেরিয়ে আসবে অটোমেটিক প্রস্রবণ আকারে, তখন তাকে শীতল প্রস্রবণ বলবে। খুব ইজি ছিল। তার উদাহরণ কি? উত্তরাখণ্ডের দেরাদুনের সহস্রধারা আর মুসৌরির প্রস্রবণ। এবার এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে প্রস্রবণ অনেক সময় কি একটা পাহাড়, ধরুন দীর্ঘ পাহাড়, সেই পাহাড়ের গায়ে অনেকগুলো ফাটল দিয়ে, সমান্তরালে অনেকগুলো ফাটল দিয়ে, যেন একই লাইন বরাবর, অনেক কিছুটা দূর দূর অনেকগুলো ফাটল দিয়ে এরকম করে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। এভাবে একই উচ্চতা বরাবর অসংখ্য ফাটল দিয়ে যখন প্রস্রবণে অসংখ্য ফাটল বরাবর যখন প্রস্রবণে তৈরি হবে একই সরলরেখায়, তখন সেরকম প্রস্রবণকে কি বলবে? তখন সেই প্রস্রবণকে কি বলা হয়? প্রস্রবণ ধারা বলা হয়, ঠিক আছে, প্রস্রবণ ধারা। সরি। এরপরে দেখো, এরপরে রয়েছে কি, এই প্রস্রবণের সঙ্গে দুটো ইম্পর্টেন্ট টপিক এখানে, ফিউমারোল এবং গিজার। এই ফিউমারোল কি? ফিউমারোলস বা ফিউমারোল বাংলায় বললে আগ্নেয়গিরি অঞ্চলে যেখানে উত্তপ্ত আগ্নেয় উদ্বেধী লাভা ম্যাগমা রয়েছে, সেই লাভা ম্যাগমা সংলগ্ন অঞ্চলে কি ভৌমজল প্রচণ্ড উষ্ণতায় জলীয় বাষ্প এবং নানা রকম গ্যাস সহ সশব্দে ঘন ধোঁয়ার কুণ্ডলীর আকারে মুখ্য এবং গৌণ জ্বালামুখ দিয়ে, আগ্নেয়গিরির যে মুখ্য এবং গৌণ জ্বালামুখ আছে, সেই মুখ্য এবং গৌণ জ্বালামুখ দিয়ে কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে। এই একটা আগ্নেয়গিরির মুখ্য এবং গৌণ জ্বালামুখ দিয়ে প্রচণ্ড শব্দ করতে করতে গ্যাস বাষ্প সহ কিন্তু নির্গত হয়ে থাকে।
ঠিক আছে, যেগুলোকে কি বলা হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে কি ফিউমারল। এই প্রস্রবণে কি হয়, জলের পরিবর্তে জলীয় বাষ্প সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর সালফার ডাইঅক্সাইড গ্যাস, সব ঝাঁঝালো খতরনাক গ্যাসগুলো কিন্তু বেরিয়ে আসে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে কি ফিউমারল, এই ধরনের প্রস্রবণকে। এবার এখানে গিজার কি, গিজার একটা আইসল্যান্ডীয় শব্দ যেটা গাইজার থেকে এসছে। এর অর্থ কি, অ্যাকচুয়ালি এর অর্থ খুব সহজ, গিজার অর্থাৎ গর্জন করা। তো কি হয়, ভৌমজল অনেক সময় ভূপৃষ্ঠের কোনো সংকীর্ণ ফাটল দিয়ে, ভূপৃষ্ঠের যথেষ্ট গভীরতা থেকে কি হয়, সশব্দে যেরকম প্রেসার কুকারে সিটি পড়ে সেরকম করে একটা নির্দিষ্ট সময় পর পর প্রচণ্ড স্পিডে জলীয় বাষ্পসহ, গ্যাস বাষ্পসহ প্রচণ্ড স্পিডে জল কি উপরের দিকে ফোয়ারার মতো করে বেরিয়ে আসে। এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইন্টারভেল দিয়ে কিন্তু বেরিয়ে আসে, যাকে বলা হয় কি গিজার। তো এর কারণটা কি, কেন এইভাবে জলটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেরিয়ে আসছে ফোয়ারার মতো অটোমেটিক? তার কারণটা হচ্ছে এটাই যে সেই ভৌম জলস্তর যে রয়েছে মাটির নিচে, সেই ভৌম জলস্তরের আশেপাশে নিশ্চয়ই কোথাও কি আছে, লাভা ম্যাগমার গহ্বর আছে। সেই লাভা ম্যাগমার যে তাপ, সেই তাপে সেই ভৌম জল কী হয়ে যাচ্ছে, প্রেশার কুকারে যেরকম সিচুয়েশনটা তৈরি হচ্ছে, প্রচণ্ড উপর দিকে বের হওয়ার রাস্তা নেই, একটা চাপ রয়েছে, আর এদিকে তাপের ফলে প্রচণ্ড প্রেশার তৈরি হচ্ছে, তারপর সেই উপরের চাপটাকে উপেক্ষা করে ঠেলে একসঙ্গে জল বাষ্প বেরিয়ে আসছে। ঠিক সেম এই ঘটনাটা এখানেই ঘটে। তখন ভৌম জলটা মাটির নিচে জলস্তরটা তপ্ত হতে 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 এত গ্যাস বাষ্প জল আর এত প্রেশার তৈরি করে যে একটা সময় পর সেই ফাটল দিয়ে অটোমেটিক ফোয়ারার মতো করে বেরিয়ে আসে। ঠিক আছে, এর উদাহরণ কি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কে দেখা যায় ওল্ড ফেথফুল গিজার, এরকম এর উদাহরণ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা উদাহরণটা। দেখো এরপরে দেখো আরো ভাগগুলো দেখাই। এরপর প্রস্রবণের জলের উপাদানের ভিত্তিতে, প্রস্রবণ থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলটার উপাদান, সেই জলের মধ্যে কি কি রয়েছে তার ভিত্তিতে প্রস্রবণকে আবার ভাগ করা যায়। স্বাদু জলের প্রস্রবণ, ফ্রেশ ওয়াটার স্প্রিং। তো এই ধরনের প্রস্রবণ কি, যে প্রস্রবণে নির্গত জলে দ্রাব্য খনিজের মাত্রা প্রতি লিটারে 1 গ্রাম বা তার কম, তাকে স্বাদু জলের প্রস্রবণ বলে। অর্থাৎ 1 লিটার জলের মধ্যে খনিজের পরিমাণ কি থাকবে, মাত্র 1 গ্রাম বা তার কম। তাকে সেই জলটা পান করলে আমরা কোনো টেস্ট অনুভব করব না, যেরকম নর্মাল আমরা ফিল্টার করা জল বা বাড়ির জল খাই, ফ্রেশ জল, সেরকমই অনুভব হবে, তাও সেটাকেই বলছে স্বাদু জল। আর খনিজ জল কি, খনিজ জলের প্রস্রবণ কি, মিনারেল ওয়াটার স্প্রিং। যে প্রস্রবণে নির্গত জলে কি থাকবে, সালফার থাকবে, লৌহ যৌগ থাকবে, সোডিয়াম ক্লোরাইড থাকবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকবে, প্রভৃতি দ্রাব্য খনিজের পরিমাণ অনেক বেশি থাকবে, সেই ধরনের প্রস্রবণকে কি বলবে, খনিজ প্রস্রবণ। অর্থাৎ সবগুলোই কি লবণের যৌগগুলো থাকবে, যার কারণে কি খনিজের পরিমাণ বেশি থাকার জন্য সেই প্রস্রবণের জলের টেস্ট কি হবে, নোনতা হবে। তো এই ধরনের প্রস্রবণকে কি বলবে, খনিজ প্রস্রবণ বলবে। দেখো তোমাদের জন্য আমি এই স্লাইডে স্ক্রিনে কিন্তু কতগুলো ছবি রেখেছি, আমি বলে দিচ্ছি ছবিগুলো। এটা হলো হিমাচল প্রদেশের ছবি, যে মণিকরণ, আমি যে একটু আগে উষ্ণ প্রস্রবণের উদাহরণ দিলাম তার উদাহরণ, এটাও সেখানকারই ছবি। আর এটা আরেকটা নর্মাল যে স্বাদু জলের প্রস্রবণ তার একটা ছবি রেখেছি, ঠান্ডা শীতল প্রস্রবণ। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তো তারপরে দেখো এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে দ্রবণ প্রস্রবণ। দেখো এই দ্রবণ প্রস্রবণ কি জিনিস, শব্দটা শুনেই বুঝতে পারছে, দ্রবণ মানে দ্রবীভূত হয়ে। তো চুনাপাথর গঠিত অঞ্চল, যে জায়গাটা চুনাপাথরে গঠিত, সেখানে এই যে দেখো ফাটল দিয়ে কি করে, যখন বৃষ্টিপাত হয় তখন সেই বৃষ্টির জল কি এই চুনাপাথর অঞ্চলে সেই ফাটল দিয়ে বৃষ্টির জলটা শিলাস্তরের ভিতরে ভিতরে কিন্তু ঢুকে যায়। এই ফাটলের ভিতরে ঢুকে কি করবে, এই জলটা যতই ভিতরে যেতে থাকবে ততই কিন্তু চুনাপাথর কিন্তু গলতে থাকবে, আর ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে এ কিন্তু চুনাপাথরকে গলিয়ে জমা হওয়ার জন্য একটা চেম্বারের মতো একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে। এই যে দেখো, তো এখানে ভৌম জলটা কি করবে, বৃষ্টির জল ভৌম জল রূপে সঞ্চিত থাকবে। এবার ওই ফাটল বরাবর যেখানে চুনাপাথরের যে পাহাড়টা শেষ হচ্ছে, সেই পাদদেশ বরাবর যদি এই দ্রবীভূত জলটা যেটা ভৌম জল রূপে সঞ্চিত থাকবে, সেটা যদি কোনো ফাটল পায়, সেই ফাটল দিয়ে কি করবে,
তখন বেরিয়ে আসবে, দ্রবীভূত করেই ফাটল দিয়ে মানে নিজেই জলটা কী করবে, তার বের হওয়ার রাস্তা তৈরি করে নেবে। এভাবে জল যখন চুনাপাথর অঞ্চলে ভৌম জল যখন নিজের রাস্তা করে নিয়ে সঞ্চিত হয়ে কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসে, তখন তাকে কি বলা হয়, দ্রবণ প্রস্রবণ বলা হয়। আর এই দ্রবণ প্রস্রবণকে আবার কি বলা হয়, ভ্যাকুলেসিয়ান প্রস্রবণও বলা হয়। তো প্রশ্নটা দুভাবে হতে পারে, দ্রবণ প্রস্রবণও বলতে পারে, ভ্যাকুলেসিয়ান প্রস্রবণও বলতে পারে, আর ইংলিশটা হলো সলিউশন স্প্রিং। তো ফ্রান্সের রোন উপত্যকায় ফন্টেন দি ভ্যাকুলুস প্রস্রবণের নাম অনুসারে এই প্রস্রবণের নাম এরকম রাখা হয়েছে। ঠিক আছে, উদাহরণ মুসৌরি, দেখো মুসৌরি কেম্পটি জলপ্রপাতের উৎস এরকম প্রস্রবণ এর উদাহরণ। ঠিক আছে, মুসৌরি একটা খুব ফেমাস একটা হিল স্টেশন, ঠিক আছে, উত্তরাখণ্ডের খুব সুন্দর জায়গা, সেখানেও কিন্তু এরকম একটা প্রস্রবণ রয়েছে। ঠিক আছে, হলো। এবার দেখো কি রয়েছে, এবার দেখো এই প্রস্রবণেরই আরেকটা রূপ, যেটাকে আর্টেজিও কূপও বলা হয়, আবার আর্টেজিও প্রস্রবণও বলা হয়। আর্টেজিও কূপ কি বা আর্টেজিও প্রস্রবণ কি যদি বলে, তার দুটো প্রশ্নের উত্তরই কিন্তু সেম হবে। তো অনেকেরই এই শব্দটা কিন্তু পরিচিত খুব। আর্টেজিও প্রস্রবণটা কি, যখন আবদ্ধ অ্যাকুইফার, আগের ক্লাসে আমি অ্যাকুইফার বলেছিলাম, তো আবদ্ধ অ্যাকুইফারে ভৌমজল তার নিজস্ব চাপে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে হতে পারে, বা সেখানে কোনো কূপ বা নলকূপ মানুষের দ্বারা খনন করা হতে পারে। তারপরে কূপ বা নলকূপ খনন করার পরেই সেই পাম্প, নলকূপের পাইপ দিয়ে যদি পাম্প ছাড়াই অটোমেটিক যদি জলটা বেরিয়ে আসে ফোয়ারার মতো প্রবল বেগে, তাহলে তাকে কি বলা হবে, এরকম আর্টেজিও কূপ বা আর্টেজিও প্রস্রবণ বলা হবে। কেন বলা হচ্ছে কূপ, আর্টেজিও কূপ? তার কারণ হচ্ছে ফ্রান্সের আর্তোয়াস অঞ্চলে সর্বপ্রথম এই ধরনের 1750 সালে সর্বপ্রথম এই ধরনের কূপ খনন করা হয়। অর্থাৎ ওরা নর্মালি কল বসানোর চেষ্টা করছিল, কলের পাইপ বসানোর চেষ্টা করছিল। যখনই কলের পাইপটা সেই ভৌম জলস্তরের লেয়ার পর্যন্ত, গ্রাউন্ড ওয়াটার লেয়ার পর্যন্ত পৌঁছে যায়, তখনই সঙ্গে সঙ্গে কী হয়, চমৎকার হয়ে যায়, কোনো পাম্প ছাড়াই জলটা অটোমেটিক ফোয়ারার মতো করে বেরিয়ে আসে। যে কারণে, যেহেতু এটা ফ্রান্সের আর্তোয়াস অঞ্চলে প্রথম খনন করা হয়েছে, সেই কারণে একে কী বলা হলো, সেখানকার লোকাল নাম অনুসারে আর্তেজীয় কূপ বা আর্তেজীয় প্রস্রবণ নাম রাখা হলো। খুব ইজি। ঠিক আছে, তো এইবার ব্যাপার হলো ফ্রান্সের ওখানে পাওয়া যাচ্ছে, আর কোথায় কি কন্ডিশনে এই ধরনের কূপ তৈরি হতে পারে। তো ভালো করে ছবিটা দেখে নাও। তো এই ধরনের কূপ তখনই সৃষ্টি হবে যখন এভাবে কি অবতল আকারে শিলাস্তরগুলো থাকবে, এবং সেই শিলাস্তরগুলো কি প্রবেশ্য এবং অপ্রবেশ্য স্তরগুলো পর্যায়ক্রমে থাকবে, এবং এবং অবশ্যই সেই প্রবেশ্য শিলাস্তরকে, যে ভৌম জলস্তরকে, সেটাকে কি অপ্রবেশ্য স্তরের মাঝখানে থাকতে হবে। নিচেও তার অপ্রবেশ্য স্তর একটা থাকবে, আর তার উপরেও কি থাকবে, নিচেও একটা অপ্রবেশ্য থাকবে স্তর, যেটা ভৌম জলকে নিচে নামতে বাধা দেবে, এবং উপরেও আরেকটা অপ্রবেশ্য স্তর অবশ্যই থাকতে হবে, যেটা ভৌমজলকে উপর দিকে উঠতে বাধা দেবে। তো ব্যাপার হলো ভৌমজল এখন প্রবেশ করছে কোন রাস্তা দিয়ে, কিভাবে এই ভৌমজলস্তরটা রিচার্জ হচ্ছে, তার উত্তর হচ্ছে দেখো এখানে ভূপৃষ্ঠের সঙ্গে এই দিকে কিন্তু কানেক্টেড আছে অবতল আকারে, অনেকটা গামলার মতো স্তরগুলো, শিলার স্তরগুলো। তো এখানে যখন বৃষ্টিপাত হচ্ছে, যে মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টির জলটা কি এদিকে চুইয়ে কিন্তু এই ভৌমজলের লেয়ারটাকে বর্ষাকালে কি করছে, রিচার্জ করে দিচ্ছে। ঠিক আছে, তো এত প্রেসারে থাকার জন্য কি হবে, এখানে যদি কেউ নলকূপ খুঁড়ে, তো কি হবে, সেই নলকূপ দিয়ে অনায়াসে জলটা অটোমেটিক বেরিয়ে আসবে ভূপৃষ্ঠের বাইরে, তাই না? তো সেটাই বলছে শিলাস্তরের বিশেষ ভূতাত্ত্বিক গঠন, অর্থাৎ শিলাস্তরকে অবশ্যই কঠিন এবং কোন শিলাস্তরকে পর্যায়ক্রমে থাকতে হবে, এবং প্রবেশ্য শিলাস্তর কি প্রচণ্ড চাপে থাকতে হবে, এবং সরি এবং প্রবেশ্য স্তরের কি অবস্থান থাকতে হবে, অবস্থান অবশ্যই সেটাকে অ্যাকুইফার হতে হবে, সম্পৃক্ত স্তর হতে হবে, এবং সেই প্রবেশ স্তরটাকে কি অপ্রবেশ স্তরের মাঝখানে প্রচণ্ড চাপে থাকতে হবে। প্রবেশ স্তরে ভূপৃষ্ঠের উন্মুক্ততা, এই যে বললাম ভূপৃষ্ঠের দিকে কি কানেক্টেড থাকবে, যেদিক দিয়ে ভৌমজল কিন্তু রিচার্জ হতে পারবে। 4 নম্বর কি স্থায়ী সম্পৃক্ত অ্যাকুইফার, আর এই অ্যাকুইফারটা কি হবে, স্থায়ী পার্মানেন্টলি জল দ্বারা পরিপৃক্ত থাকবে, ভৌমজল দ্বারা এই স্তরটা কিন্তু কি থাকবে, সম্পৃক্ত থাকবে। ঠিক আছে, প্রচণ্ড চাপে থাকবে। আর শিলাস্তরের উঁচু প্রান্ত, এবার দু প্রান্তে যদি শিলাস্তর উঁচু না থাকে, আর এর মাঝখানে যদি জায়গাটা যদি নিচু না থাকে, তাহলে ভৌমজল কি বেরোবে না, জলের সমুচ্চশীলতার ধর্মের জন্য কি হবে,
দেখো দুই প্রান্ত উঁচু আর মাঝখানটা নিচু হওয়ার জন্য কি হচ্ছে, এখান দিয়ে এই জায়গাটা, এখান থেকে জলটা কি প্রেশারের জন্য এইখান দিয়ে জলটা কি করবে, বেরিয়ে আসবে। ঠিক আছে, দুই প্রান্তকে উঁচু হতে হবে এবং কূপটা যেখানে খুঁড়বো সেখানে কিন্তু নিচু হতে হবে জায়গাটা। এবার এই ভাবো তো, এই নলকূপটা যদি এখানে খুঁড়তো, এখানে যদি খুঁড়তো তাহলে কি আর্টেজিও কূপ হতো? হতো এটা আর্টেজিও কূপ? জল কি অটোমেটিক বেরিয়ে আসতো? আসতো না কিন্তু। ঠিক আছে, তো সেটাই বলেছে। উদাহরণ কি, অস্ট্রেলিয়ার মধ্যভাগের শুষ্ক নিম্নভূমি অঞ্চলে এই কূপের প্রচলন বিশ্বের সর্বাধিক। আর গ্রেট আর্টেজিও বেসিন বিশ্বের বৃহত্তম এই আর্টেজিও কূপের উদাহরণ। ঠিক আছে, বুঝে গেল আর্টেজিও কূপ। তো প্রস্রবণ থেকে, যে প্রস্রবণের যে তোমাদের ভাগটা আছে, প্রস্রবণ থেকে এগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরের দিন আমরা কিন্তু ভৌমজল এর এর পরের ক্লাসে তোমাদের আসতে চলেছে চ্যানেলে। অলরেডি কিন্তু আমার এখানে পিপিটি কমপ্লিট রয়েছে। সেই ক্লাসে কিন্তু তোমরা পড়বে কি, ভৌমজলের ক্ষয় কাজের ফলে এবং সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো। এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। ঠিক আছে, তো এর পরের ক্লাসটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। নতুন নতুন ভূমিরূপ তোমরা দেখতে পাবে এবং আমি তোমাদের 100% কনফার্ম দিচ্ছি, এই ক্লাসগুলো দেখার পরে তোমাদের প্রাকৃতিক ভূগোল বলো, আঞ্চলিক ভূগোল আমি এখনো শুরু করিনি, তো এই প্রাকৃতিক ভূগোলে ভূমিরূপ সম্পর্কিত কোনো রকম দ্বিধা, কোনো রকম প্রশ্ন তোমাদের মনে আর থাকবে না। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু, সমস্ত তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে, যে কারণে তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে, যে কোনো সময়ে প্রশ্নের উত্তর দিতে কিন্তু সুবিধা হবে। দেখো ছবির সঙ্গে মিলিয়ে পড়তে হবে, খুবই ইন্টারেস্টিং লাগবে এবং খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে, উত্তর দেওয়া সহজ হবে। তাই সেজন্যই বলছি, ক্লাসগুলোকে মিস করবে না, অবশ্যই রেগুলারলি ক্লাসগুলোকে দেখতে থাকো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই যদি ক্লাসটা পছন্দ লেগেছে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন আরও কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে। তো ততক্ষণ অবধি সবাইকে টাটা, ধন্যবাদ।